বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে চিকিৎসা কোথায় করানো দরকার সেটি নিয়ে বিতর্কটা রাজনীতিতে এখনও আছে। কোভিড পরিস্থিতি বিশ্বজুড়ে আবার নতুন করে নতুন ভাইরাস অমিক্রন শঙ্কা ছড়াচ্ছে। বাংলাদেশে 2018 সালে ছাত্ররা নিরাপদ রাজপথের দাবিতে, নিরাপদ সড়কের দাবিতে যেভাবে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবে না হলেও প্রতিদিনই কোথাও না কোথাও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত আছে এবং দুর্ঘটনাও অব্যাহত আছে। আগামী নির্বাচন নিয়েও রাজনীতিতে কম বেশি আলোচনা আছে, যদিও বেগম জিয়ার অসুস্থতাজনিত কারণে সেটি খানিকটি স্তীমিত। তবে এই বিতর্ক ধারণা করা যায় যে আগামী 2 বছর এই বিতর্ক বাংলাদেশের রাজনীতির প্রধান বিতর্ক হয়ে থাকবে। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, যেটি জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেটিও আলোচনার মধ্যে আছে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নজরুল ইসলাম বাবু, আলোচনাটা শুরু করতে চাই। সড়ক কেন নিরাপদ করা যাচ্ছে না, এটি নিয়ে বহু হয়েছে, বহু সুপারিশ হয়েছে, বহু প্রস্তাবনা হয়েছে। ছাত্ররা তো একসময় গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলো তরুণ ছাত্ররা রাজপথে থেকে যে সড়কে কীভাবে ডিসিপ্লিন ফ্রি আনা যায়। প্রধানমন্ত্রীর আশ্বাস এবং সব মিলিয়ে কিছু পদক্ষেপ ছাত্রদের ঘরে ফিরিয়েছিল বটে, কিন্তু ছাত্র আবার রাস্তায় কিন্তু নামতে বাধ্য হলো। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন সংসদ সদস্য হিসেবে, রাজনীতিক হিসেবে মনে হয় যে সড়কে কেন ডিসিপ্লিন ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না? আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি আলোচিত বিষয়। তারপর দেখুন যে নিরাপদ সড়ক গঠনে কিন্তু সরকারের সচেষ্ট রয়েছে। অনেক রাস্তাকে আমরা যেগুলো কল্পনাও করতে পারি নাই, সেই রাস্তাগুলো আজকে 4 লাইন, 6 লাইন, 8 লাইনে রূপান্তর হয়েছে। যেমনিভাবে মানুষের সংখ্যা অনুপাত হারে বাড়ছে, রাস্তাগুলো কিন্তু দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে সরকার এই জায়গায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু বেপরোয়া গাড়ি চলাচলের কথাই যদি আমরা বলি, সেই বিষয় নিয়েও কিন্তু অনেক কথাবার্তা পার্লামেন্টে হয়েছে। সরকার বিধি ব্যবস্থা গ্রহণ করেছেন। শ্রমজীবী মানুষের কথা বলতে গিয়ে যখন আমরা এই ড্রাইভারদের কথা বলি, চালকদের কথা বলি, তখনই কিন্তু চলে আসে যে সড়ক নিরাপদ না হওয়ার প্রথম কারণ আমাদের ড্রাইভারগুলো সুদক্ষ নয়, কিন্তু তারা গাড়িতে চলে আসে। বেশি সময় দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট হলো, প্রকৃত ড্রাইভার গাড়িটা চালাচ্ছে না, সহযোগিতা চালাচ্ছে। এই যে আমাদের এই সরকারের এই জায়গায় যে একটা নিয়ন্ত্রণের দরকার, কঠোরভাবে সেই জায়গাটা আমার মনে হয় অনেকটা ফেল করেছে। যার কারণেই আমরা এটা দেখছি। বাস্তবিকভাবে যদি আমরা চিন্তা করি, এখন রোড ঘাটের কথা যদি বলি, গাড়ি ঘোড়ার কথা যদি বলি, সবই কিন্তু ধারাবাহিকতা চেঞ্জ করেছে, উন্নত জায়গায় অলরেডি চলে এসেছে। এখন অ্যাক্সিডেন্ট না হওয়ারই কথা। সড়কে এখন এই ফুটপাথগুলো দেখুন কত উন্নত মানের করে দেওয়া হয়েছে। বাইপাসগুলো দেখুন, ওভারপাসগুলো দেখুন, কোনো জায়গায় কিন্তু সরকারের কোনো কার্পণ্য নেই। যেখানে যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো মোটামুটি পূরণ হয়েছে। আর আমি যেটা বলতে চাই সেটা হলো, বিশেষভাবে আমরা যারা সড়কে চলাফেরা করি আমাদেরও সচেতন হওয়া দরকার। নিরাপদ সড়ক যেই আমরা বোঝাতে চাই, সেটা তো সরকার এখন স্বয়ংসম্পন্ন মোটামুটি, কিন্তু যারা অ্যাক্সিডেন্ট করছেন, যারা অ্যাক্সিডেন্ট হচ্ছেন, আমরাই বা কতটুকু সচেতন? 2 গাড়ির মাঝখানে পড়ছে, রোড ক্রস করতে গিয়ে পড়ছে। ড্রাইভারদের পাশাপাশি আমাদের মনে হয় যাত্রীদেরকেও আরও সাবধান হওয়া উচিত এবং একটু লজিক্যাল হওয়া উচিত। মাসুদ আহমেদ তালুকদার। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নজরুল ইসলাম বাবু ভাইকে এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। হ্যাঁ, বাবু ভাই ঠিকই বলেছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে। আগে সিঙ্গেল লেন ছিল বা একটা সড়ক ছিল, সেখানে মারা যেত। এখন যতগুলো লেন হয়েছে প্রত্যেক লেনেই মারা যায়। এখন উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, 2 লেন, 3 লেন, 4 লেন, 6 লেন করা যায়, কিছু হোক না কেন।
কিন্তু রাস্তাকে যারা অনিরাপদ করতেন তারা কিন্তু সেই আগের অবস্থায় আছে। এটা সরকারি বলেন আর বেসরকারি বলেন, কোনো পার্সোনাল বা প্রাইভেট ড্রাইভার আপনি দেখেন গাড়ির, বা সরকারি অফিসেও যারা চাকরি করে, এর কারণটা এই একটু লক্ষ্য করেন, গত কয়েকদিনে যে সড়ক দুর্ঘটনা ঢাকায় ঘটেছে তার মধ্যে 2টা গাড়ি হলো সিটি কর্পোরেশনের। তো এখন বেসরকারি ড্রাইভার যারা তারা গাড়ি চালায় বা তাদেরকে গাড়ি চালাবার জন্য নিয়োগ করা হয়, দেখা গেছে তুলনামূলকভাবে অনভিজ্ঞ মানুষদের দ্বারা চালাইতেন। কিন্তু সরকারি অফিসের বা কর্পোরেশনের আধা সরকারি স্বায়ত্তশাসিত তাদের প্রতিষ্ঠানসমূহের ড্রাইভার ওই যে প্রাইভেট ড্রাইভারদের চাইতেও এত অযোগ্য কেন হয়? সুতরাং এখানেই যাই হোক, আমরা রাস্তাঘাটের উন্নতি যেভাবেই হোক না কেন, কিন্তু রাস্তাঘাট নিরাপদ রাখার জন্য যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বের হন, যাদের নিরাপদ গাড়ি চালাবার কারণে সড়ক নিরাপদ হবে, তারা সড়কটাকে তাদের অযোগ্যতার কারণে অনিরাপদ বানিয়ে তারা চলছেন, এবং এইটা হলো মূল কারণ। আর ছাত্ররা যখন নামছে, এটার কারণটা হলো ছাত্রদের নামার বারবার কারণ হলো একটাই, কারণ আপনি দেখবেন এই সময় যারা মারা গেছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র। তো এখানে রাজনৈতিক দলের কনসার্ন বা সম্পৃক্ততা এটা করতে গেলে বা এখানে বক্তব্য দিতে গেলে সেখানে ভিন্নতর রাজনীতি আসে। সেখানে ছাত্ররা তারা চেষ্টা করতেছে যে তারা একটা নিরপেক্ষ পরিচয়ে, অর্থাৎ অরাজনৈতিক পরিচয় তারাই চাচ্ছে, তাদের দাবি। আমি আজকে দেখেছি রাস্তায়, আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ছাত্রদেরকে আমি দেখেছি পুলিশের অন ডিউটি যারা, তাদের প্রতিও তাদের নানা রকম ক্ষোভ। ছাত্রদেরকে আমি দাঁড়াইয়ে ইন ডিসগাইজ ভার্চুয়ালি আমি দেখতেছিলাম যে আসলে ওরা কি বলতে চায়। তাদের বক্তব্য হলো যে সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো অনিরাপদ হওয়ার পিছনে অযোগ্য ড্রাইভার তো আছেই, কিন্তু এখানে ম্যানেজমেন্ট যেটা পুলিশের উপরে দায়িত্ব, পুলিশ সেখানে পুলিশের দায়িত্ব পালন করতে পারছে না। এটা পুলিশের বিরুদ্ধে ওই সকল ছাত্রদের অভিযোগ। আর পুলিশ যে পারছে না, কম বেশি পুলিশের দোষ ত্রুটি আমাদের কাছে দীর্ঘদিন যাবতী, কিন্তু এগুলোর খুব একটা সংশোধন হচ্ছে না। এখন পুলিশ যারা এখানে রাস্তাকে নিরাপদ করার জন্য অযোগ্য ড্রাইভারদেরকেও যোগ্যতার সাথে গাড়ি চালাবার জন্য রাস্তায় বাধ্য করবে, সেখানে পুলিশ যদি তার দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন না করে, তাহলে অযোগ্য লোক যারা রাস্তায় গাড়ি ঘোড়া চালাচ্ছে তারা তো বেপরোয়া হয়ে যাচ্ছে। কারণ তাদের মধ্যে একটা মনোভাব তৈরি হয় যে আমরা অন্যায়ভাবে গাড়ি চালিয়ে যদি কারো ক্ষতি করি তাহলে খুব একটা ক্ষতিকর কিছু হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে এই সমস্ত লোক, এই যে অযোগ্য লোকরা যারা যোগ্যতাবিহীনভাবে গাড়ির লাইসেন্স পাচ্ছে, গাড়ি চালাচ্ছে রাস্তায়, তাদের বিষয়টা হলো যে তারা একটা সংঘবদ্ধ গোষ্ঠী, এবং এখানে যে সরকার যাদেরকে এই কর্ম থেকে বিরত রাখবে বা তাদের অপকর্ম থেকে বা অযোগ্য কর্ম থেকে বিরত রাখবে, সেখানে দেখা গেছে সরকার মাঝে মাঝে অসহায় হয়ে যাচ্ছে। এই জন্য যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই সকল সংগঠনের নেতৃত্ব বা কর্তৃত্ব তাদের হাতে। তো যে কারণে তারা বেপরোয়া হয়, এই কারণে যে তাদের দ্বারা কোনো ঘটনা ঘটে গেলেও তারা মনে করে যে সরকারের কাছের যেহেতু আমাদের যেহেতু সরকারেরই লোক, সে কারণে আমাদের খুব একটা বেশি হয়রানি হবে না বা আমাদেরকে দিয়ে ওই রকম তেমন কিছু করা সম্ভব না। তো এইসব কারণ হলো, এখন যেটা আমি ফিল করি সেটা হলো এই প্রথম কথা হলো অভিজ্ঞ শ্রমিক বা ড্রাইভার ছাড়া এর কোনো বিকল্প নাই। রাস্তায় যারা নিয়ম নীতি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে, তাদেরকে বিশ্বস্ততার সাথে তাদেরকে খেয়াল রাখতে হবে যে ছোটোখাটো সুযোগ সুবিধা নেওয়ার নিয়ে তারা মানুষের জীবনকে অনিরাপদ করবে, এটা হওয়া উচিত না। কারণ এটা নিশ্চিত যাদের উপরে দায়িত্ব তারা আজকে বেপরোয়া হয়ে যারা অযোগ্যতার সঙ্গে গাড়ি চালাচ্ছে, রাস্তাকে নিরাপদ করছে, মানুষের জীবনকে বিপন্ন করছে, কালকে যে তাদেরই সন্তানরা আহত হচ্ছেন। এবং আপনি দেখবেন, আমি অনেক সময় দেখেছি, দুই একজনকে হাজারি করতেও দেখেছি, যে যারা রাস্তায় যে সকল পুলিশের লোকরা মানে দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের পরিবারের লোকদেরকেও কিন্তু হারিয়ে আমরা দেখেছি তাদেরকে হাজারি করতে। সুতরাং এটা একটা সামগ্রিক সমন্বয় দরকার, এবং যেটার সবচেয়ে বলে যে অনিয়মের সঙ্গে কোনো রকম আপোষ হবে না, এটা শুধু কথায় নয়, কাজে যদি প্রমাণ করতে পারে, আমার ধারণা তাহলে যে সমস্ত ক্ষতি প্রতিনিয়ত আমরা মোকাবেলা করি, মুখোমুখি হয়ে আমরা জীবনে চলছি, এগুলো
কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, কমে যাবে। নজরুল ইসলাম বাবু এই জায়গায় কিছু যোগ করবেন যে একটি কথা যে বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক মালিক এই সংগঠনগুলোর সঙ্গে যারা নেতৃত্বে আছেন তারা সবাই অত্যন্ত প্রভাবশালী সরকারের সঙ্গে যুক্ত। কোনো সময় বলা হয় যেই সরকারি ক্ষমতায় থাকুক তাদের সঙ্গে তারা যুক্ত থাকেন, এবং এটিও একটা ধারণা আছে যে সরকারের সঙ্গে যুক্ত থাকলে আসলে বিরোধী দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে যুক্ত আছেন। সো একটা সোসাইটির খুব পাওয়ারফুল অংশ এর সঙ্গে যুক্ত, এক ধরনের তাদেরকে কেউ মাফিয়া হিসেবে আখ্যায়িত করেন। সো এই জায়গায় আসলে শাসনের যে সংকট বা সুশাসনের যে সংকট বা এই যে দলপ্রীতির যে অভিযোগ, সেটাকে আসলে কিভাবে কাটিয়ে ওঠা? না, আপনি যে চিন্তাধারায় কথাটা বলেছেন একদম সঠিক বলেছেন। আমার প্রশ্ন হবে ভিন্ন রকম, যে এই শ্রমিকদের সংগঠন এত বড় মাপের মানুষদের করতে হবে কেন? ওনাদের এখানে এই যে বেনিফিশিয়ারি একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা বাংলাদেশে আমরা বেশি সেই শ্রমিকটা কিন্তু শ্রমিক নেতারা কিন্তু আবার পরিবহন মালিকও। হ্যাঁ, আবার পরিবহন মালিক সমিতি তো তারাই আছে। তো শ্রমিকরা মালিকরা সবাই মিলে ওনাদেরকে আবার তপস্যা করছেন। এটা কারণ যিনি দায়িত্ব নিচ্ছেন তার পজিশনটা তো অনেক হাই। দেখেন আপনি, এটা বিএনপি, জাতীয় পার্টি বা জোট, আওয়ামী লীগ, যেই দলই হোক না কেন, ওদের মধ্যে কিন্তু লিডারশিপটা রয়েছে। আমি মনে করি যে এই লিডারশিপটাকে আমাদের সহজভাবে মেনে নেওয়া মোটেই ঠিক নয়। শ্রমিকদের নেতৃত্ব সরাসরি শ্রমিকরা যদি দিবেন, তাইলে শ্রমিকদের দুঃখ কষ্ট বেদনার কথা তার সারাক্ষণই মনে থাকবে। কিন্তু শ্রমিক যদি হয়ে যায় ধনবানদের ভাণ্ডারের অন্যতম একজন, তিনি যদি হয়ে যান শ্রমিকদের নেতা, তাহলে শ্রমিকদের কথা তিনি কি বলবেন? আর শ্রমিকরা এই ন্যায্য অধিকার নিয়ে এই কীভাবে নড়বেন? শুধু তারা যেভাবে পরিচালনা করেন সেভাবে পরিচালিত হয়। ওনারা কেন রোডঘাটের নেতৃত্ব দেন? এই জায়গাটা আমিও মনে করি যে মোটেই সঠিক হয় না। আপনি দেখুন, এখন যদি বলেন যে বাস শ্রমিক মালিক সমিতির প্রেসিডেন্ট কি, আমাদেরই কিন্তু বলতে হবে অমুক, লজ্জা হবে। আবার সেক্রেটারি কি, আরেকটা বিরোধী দলের অমুক নেতা। এরা যে কেন এটার সাথে সম্পৃক্ত হচ্ছে এই বিষয়ে একাধিকবার বিভিন্ন মিডিয়ায়, এই ডেইলি নিউজ পত্রিকায় এগুলো কিন্তু দেখা হচ্ছে। ওনারা নিজেরাই লজ্জিত হয়ে আমার মনে হয় এই জায়গাগুলি ছেড়ে দেওয়া উচিত। আর যদি লিডারশিপের দায়িত্বই নেন, তাহলে এই বিষয়গুলিকেও ওনাদের মাথায় রাখতে হবে। কেন রোড অ্যাক্সিডেন্ট, কেন মারামারি, কেন অযোগ্য অদক্ষ ড্রাইভার, এগুলিরও কিন্তু মীমাংসা করা তাদের নৈতিক দায়িত্ব। যেহেতু দায়িত্বহীনতায় তারা পড়ে আছেন, কখনো দায়িত্ববান হতে পারেননি, দায়িত্ব নিয়ে মানুষের কাছে হেয়ালি পাত্র হয়েছে, সুতরাং ওনাদের কিন্তু ভাবনা দরকার। আর সকল ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে একজন ব্যক্তি, এইটাই আমাদের এই চরিত্র আনা ঠিক না। আমাদের এই জায়গা থেকে সরে আসা উচিত। এটা আমি মনে করি আপনার ভাবনাটা সঠিক। থ্যাংক ইউ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসন, অনেকদিন ধরেই অসুস্থ। তিনি বন্দী অবস্থায়, যদিও নির্বাহী আদেশে তিনি বাড়িতে ছিলেন, এখন হসপিটালে আছেন, এবং আপনার দল থেকে বলা হচ্ছে যে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, চিকিৎসকরাও বলছেন, এবং তাকে বিদেশে নিয়ে যাওয়া উচিত। পয়জনাস করা হয়েছে তাকে, সেই অভিযোগও আনা হয়েছে আপনাদের দিক থেকে। তো সব মিলিয়ে আসলে ওনার শারীরিক অবস্থা কি, এবং যেটি বোঝার দরকার যে আসলে ওনার এই অসুস্থতা এবং বাংলাদেশের রাজনীতিকে বা বিএনপি রাজনীতিকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, খুব দুঃখজনক, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যেতে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলেই। তো আমরা আমাদের বক্তব্যের আগেই আমাদের একটা কথা যেটা বলা উচিত ছিল, যে আজকে বিজয়ের মাস শুরু হয়েছে, আমরা আমাদের বক্তব্য শুরু করেছি, কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, আমরা আমাদের বিজয় অর্জন করতে পেরেছিলাম। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে একটু বিলম্বে হলেও আমি আমার এখনকার বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং স্বাধীনতার জন্য একটি জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, তার প্রতি আমার সম্মানবোধ জানাচ্ছি।
আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, এই কথাটা কিন্তু আজ পর্যন্ত দলীয় সরকার দলীয় বলেন বিরোধী দলীয় বলেন তো কেউ কিন্তু এটাকে অস্বীকার করছেন না। এবং এই অসুস্থতা আজ যে হঠাৎ করে তিনি হয়েছেন অসুস্থ তা কিন্তু নয়, দিনে দিনে ওনার অসুস্থতা বেড়ে যাচ্ছে। আমরা যেটা বলতে চাই, ম্যাডাম খালেদা জিয়া এখন মুক্ত। সরকার তার নির্বাহী আদেশে আইন প্রদত্ত ক্ষমতা বলে ম্যাডাম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছে। এবং মুক্ত খালেদা জিয়ার মুক্তির সময়কাল এই সরকার 3 দফায় বাড়িয়েছে। প্রথম দফায় 6 মাস এবং তারপরে আরও 3 দফায় 6 মাস করে। আমার বক্তব্য হলো, একজন মানুষ সাজাপ্রাপ্ত, এই সাজাপ্রাপ্ত মানুষকে সরকার যখন আইনসম্মতভাবে মুক্তি দিলেন তখন আর তাকে বন্দি বলার কোনো সুযোগ নাই। শর্ত দিয়েছেন, কে দিয়েছেন? শর্ত সরকার দিয়েছেন। শর্ত কিভাবে দিলেন? যেই ধারায় সরকার মুক্তি দিয়েছেন সেই ধারাই বলা মুক্তি আছে। দিয়েছেন না সাজা মওকুফ মানে স্থগিত রেখে ওনাকে বাড়িতে থাকার অনুমতি বাড়ি দিয়েছেন। থাকা, বাড়ি কি জেলখানা এখন? উনি তো মুক্ত পরিবেশে আছে। ওই সি ইজ নট কনফাইন্ড। অনেকটা- তার বাড়িতে জেল পুলিশ এনে পাহারা দেওয়াচ্ছেন না তো, তার মানে সে মুক্ত। বাট এবং অন কন্ডিশন। হ্যাঁ, শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়া। কথাটা হলো মুক্ত খালেদা জিয়াকে 2টি শর্ত মানতে হবে। তাইলে বিষয়টা কি? এবং আপনি দেখবেন মাননীয় আইনমন্ত্রী প্রথম অবস্থায় নানা রকম বিতর্কিত বক্তব্য দিয়েছেন, কিন্তু গত পরশুদিনের ওনার বক্তব্য একদম পরিষ্কার, ম্যাডাম খালেদা জিয়া মুক্ত, আমাদের আয়ত্তে নেই। তাইলে মুক্ত খালেদা জিয়া যদি হয় তাহলে যে 401-এর সাইডের মানে 401-এর 1 উপধারা বিধান মতো সরকার স্বেচ্ছাপ্রণোদিত হইয়া তাকে মুক্তি দিয়েছে। হ্যাঁ, এখানে সরকার বলে সরকার মানবিক, আমিও ধরে নিচ্ছি সরকার মানবিক, কিন্তু মানবিক সরকার অসুস্থ মানুষকে মুক্তি দিয়ে তার প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার জন্য সরকার আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে যদি অসত্য বক্তব্য দিয়ে যায় এবং সত্যকে মানুষের কাছে অবিশ্বাসযোগ্য করার জন্যে বারবার কথা বলে, তাহলে সেগুলো আমাদের জন্য খুব কষ্টের হয়, আমাদের জন্য পীড়াদায়ক হয়। এখন বিষয়টা কি? 401-এর 1 শর্ত দিয়েছে, এই শর্ত প্রত্যাহার করার ক্ষমতা সরকারের আছে কিনা এটা আমাদের দেখতে হবে। 401-এর দেওয়া শর্ত 401-এরই 4 উপধারা যেটা আছে সেইটাই বলা আছে এটা সরকার প্রত্যাহার করে নিতে পারবে যদি কোনো আবেদন পায়, তার প্রেক্ষিতে সেটা বিবেচনা করতে পারবে। তাহলে হলো কি, যে 401-এরই আর বাকি উপধারাগুলো আছে সেখানে 2টাই বলা আছে যে ম্যাডাম খালেদা জিয়াকে বা অন্য যেই হন না কেন 401-এ যখন মুক্তি দেওয়া হবে তখন তাকে সরকার কোনো শর্ত দিলে সরকার পরিস্থিতি বিবেচনায় যদি মনে হয় এই শর্ত মওকুফ করা উচিত, সরকার মওকুফ করতে পারে, ওয়েভার দিতে পারে। এখন আরেকটা জিনিস কি, মুক্ত খালেদা জিয়ার সাংবিধানিক অধিকারটা কি? ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে মামলায়, এই সাজা রাজনৈতিক অথবা অরাজনৈতিক সেখানে আমি যাচ্ছি না। পলিটিক্যাল লোকরা কত কথা বলছে, আমরাও টকশোতে অনেক কথা বলছি, কিন্তু আজকে আমার সেই কথাগুলো বলতে আমার ইচ্ছা হচ্ছে না। আমার ইচ্ছা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, সাজা যখন স্থগিত হয়ে গেল তাহলে সে মুক্ত মানুষ। তাহলে মুক্ত মানুষের সাংবিধানিক অধিকার কোনটা? সাংবিধানিক অধিকার হলো আর্টিকেল 36-এ বলা আছে যে একজন মানুষ যদি শর্ত সাপেক্ষেও মুক্তি দেয় তখন তার এই মুক্তির পথে যদি কেউ কোনো বাধা আরোপ করে, এমনকি কোনো আদালতও বাধা আরোপ করে, কোনো আইন বা কর্তৃপক্ষ, তাহলেও সরকার সেই প্রতিবন্ধকতা দূর করে তার অবাধ চলাচলের জন্য দেশে এবং বিদেশে গিয়ে দেশে ফেরত আসার অধিকার। তাহলে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন? দেখুন, এখন আমার বক্তব্য বলে এইখানটায় আপনাকে অনেক একটা চমৎকার একটা কথা বলেছেন, কোর্টে কেন যাব? বিষয়টা হলো একটা জিনিসের একটা আইনসম্মত সেটেলমেন্ট হয়েছে। আমরা কোর্টে বহুবার ম্যাডাম খালেদা জিয়ার জামিন চেয়েছি, কোর্ট দেয়নি। এবং একটা পর্যায়ে মানুষের মধ্যে এরকম একটা ধারণা হয়েছে যে বেগম খালেদা জিয়ার জামিন আদালতে হবে না। সরকারেরও গুরুত্বপূর্ণ সবাই বলতেন, এবং সেটা বাস্তবে প্রমাণ হলো যে ম্যাডাম খালেদা জিয়া আদালতে জামিন পাননি, এবং পান না পাওয়ার কারণেই সরকার তার নির্বাহী আদেশে আইন যে ক্ষমতা তাকে দিয়েছে সে দিয়েছিল, মুক্তি দিয়েছিল। তাহলে মুক্ত খালেদা জিয়া যখন এখন, হ্যাঁ, যদি সরকার এই যে মনে করেন একটা দফায় ম্যাডাম খালেদা জিয়া এখন 4র্থ দফা তার মুক্তি সে এনজয় করছে, 5ম দফার সময় বর্ধিত না করে ম্যাডাম খালেদা জিয়াকে যদি সরকার বলে আমরা আর তাকে সাজা আর স্থগিত রাখবো না এবং তাকে মুক্তও রাখবো না, তাহলে হবে কি? খালেদা জিয়া আবার জেলে চলে যাবে অথবা তার বাচ্চাটাকে সরকার জেল ঘোষণা করবে। তাইলে তখন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু মুক্ত মানুষ থাকবেন না। তাইলে যতক্ষণ মুক্ত মানুষ আছে ততক্ষণ পর্যন্ত তার অবাধ চলাচলের কোনো বাধা কোনো কর্তৃপক্ষ কোনো আইন দিতে পারবে না। সরকারকে বলেছে আইন
যদি এরকম কোনো কিছু আসে তাহলে সরকার সেটাকে দূর করবে। দেশের সুপ্রিম আইন অর্থাৎ দেশের সংবিধানও তাই বলেছে। এখন আরেকটা জিনিস, বিষয়টা কোথায় দেখেন, ওই দিকে যাবো আমি ওইখানটায় আসি, বিষয়টা আমি ওইখানটায় আসতেছি, এই শেষ কারণে করতে হবে। আমি ওইখানটা এইভাবে আসতেছি। দেখেন ম্যাডাম খালেদা জিয়ার এখন সরকার দলীয় লোকরা বলছে, বিএনপি দলীয় লোকরা বলছে খালেদা জিয়া অসুস্থ। আপনি দেখেন বঙ্গবন্ধুতে ছিল, সেখানে বঙ্গবন্ধুর যারা ওই সময় মেডিকেল বোর্ড যা বলতেন, ম্যাডাম খালেদা জিয়ার কোনো অসুস্থতার উন্নতি হয় নাই। এখন এবার কেয়ার কি করলেন, এবার কেয়ারে মেডিকেল বোর্ড করলেন, এবং ম্যাডাম খালেদা জিয়ার যারা ডাক্তার ম্যাডাম, সেই ডাক্তাররা কিন্তু এবার কেয়ারের যে তৈরি মেডিকেল বোর্ড তার সদস্য। মজার ব্যাপারটা সেইখানে, যদিও সরকার দলীয় অনেকে বলতে চাচ্ছে যে এবার কেয়ার তো কিছু বলছে না, এবার কেয়ারের সিস্টো মেডিকেল বোর্ড যেখানে ম্যাডাম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসারা সদস্য, তারা বলতেছে। এখন এইটাকে কি বলা হচ্ছে, যে আওয়ামী লীগের লোকরা বলছে যে খালেদা জিয়ার ডাক্তাররা যারা কথা বলছে তারা তো বিএনপির ডাক্তার। এখন যদি সরকার বিভাজন করে এরকম আওয়ামী লীগের ডাক্তার আর বিএনপির, তাহলে ম্যাডাম খালেদা জিয়া অতীতে যখন বলেছিলেন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে আওয়ামী লীগের ডাক্তার বেশি, সেখানে আমার চিকিৎসা হবে না, তাহলে এই যুক্তি তো আর অমূলক হতে পারে না। তাহলে বিষয়টা হলো কি, কিন্তু ডাক্তার, একজন আইনজীবী, একজন বিচারক, এরা রাজনীতি আমরা সবাই করি, কিন্তু আমি যখন আমার আসনে বসবো, আমার চেয়ারে বসবো, আমি কি একজন রোগীকে বিএনপির ডাক্তার হিসাবে দেখব? আমার কাছে একজন বিপদগ্রস্ত মানুষ আইনের আশ্রয় আছে, আমি বিএনপির লয়ার হিসেবে তার আইন প্রয়োগ করব? আমাকে রুগী ডাক্তারের কাছে, এই যে প্রাণ গোপাল, আপনার প্রফেসর আবদুল্লাহ, এদের কাছে হরহামেশা আমরা যাই। এখন ওনারা যদি কালকে আমাদেরকে বলে ভাই আমি আওয়ামী লীগের ডাক্তার, আপনারা এখন আর আইসেন না, অথবা আমার পরিবারের লোকজন বলে ওনারা তো আওয়ামী লীগের ডাক্তার, ওনাদের কাছে যাওয়াটা আমাদের ঠিক হবে না, এই যে জাতির এই যে বিভ্রান্তি তৈরি করা। আপনি দেখেন এবার কেয়ার সদস্যরা, হ্যাঁ এবার কেয়ারের যে তারা, ওনারা প্রফেসর সিদ্দিকী যে কথাগুলো বললেন, কেউ কিন্তু কন্ট্রোভার্ট করলেন না। তো আমার নিবেদন, আমি যেটা বলতে চাই, রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ পলিটিক্স করতে হবে। মনে রাখতে হবে রাজনীতি যারা করে তারা সমাজে কিন্তু এখন সবথেকে বেশি ধিকৃত, এবং এটা কিন্তু আমাদের রাজনৈতিক যারা আমরা করি আমাদের চরিত্রগত কারণেই। আমরা কিন্তু এরা থেকে যদি বেরিয়ে নিজেদের মুক্তির পথ নিজেরা না খুঁজি, কারণ এটা নিশ্চিত আজকে বেগম, আপনি দেখেন 11 সরকারের সময় আমরা কি দেখেছি, ম্যাডাম প্রাইম মিনিস্টার যিনি আজকে, তিনি কত বাড়ি দাঁড়ে দাঁড়ে দৌড়াইছেন এই অবৈধ কেয়ারটেকার সরকারের দয়া অনুকম্পা নিয়ে ওনাকে যেতে হয়েছে। এখন আজকে খালেদা জিয়ার পক্ষে সবাই এরকম করছে, কালকে যে আবার আরেকজনকে করতে হবে নজরুল ইসলাম বাবু, সেটা সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই জিনিসগুলা। না, মাসুদ ভাই তো একজন আইনজীবী, উনি আইনের কথা বলেছেন, উনি একজন প্রখ্যাত আইনজীবী বটে, তারপরেও কিন্তু উনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়াকে কোর্ট কিন্তু জামিন দিতে পারে নাই, জামিন দেন, উনি জামিন অযোগ্য বলে বিবেচিত হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, নিম্ন আদালত, সর্বক্ষেত্রেই কিন্তু মাসুদ সাহেব এই মামলার একজন কৌশলী হিসেবে কাজ করেছে। সেখানে তারা কিছু করতেই পারেন নাই। কিন্তু একজন সরকার প্রধান তার বিভাগীয় ক্ষমতায়, নিজ ক্ষমতায় তিনি এত বড় দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত জীবনের সুযোগ করে দিলেন। সেই জন্য ওনাকে মানবিক নেত্রী, মানবতার নেত্রী বলতে পর্যন্ত তাদের কষ্ট হয়। আমার একই সাথে দেখুন বাংলাদেশের কি চিত্র, তিনি বলছেন রাজনীতির সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তিনি আমাদেরকে ডিসিশন দিচ্ছেন। অথচ বঙ্গবন্ধুর কন্যা আজকে যিনি প্রধানমন্ত্রী, যার অনুকম্পায় মুক্ত জীবন পান, তাকে কিন্তু গ্রেনেড হামলা করে যখন হত্যা করা হয়, হত্যা করার অপচেষ্টা করা হয় এবং 25 জন মানুষকে খুন করা হয়, তখন বেগম খালেদা জিয়া বলে ফেললেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তৎকালীন সময়ের শেখ হাসিনা ভেন্টি ব্যাগ থেকে গ্রেনেড হামলা করেছে। এই রাজনীতির সংকীর্ণতা থেকে কাকে বের হতে হবে মাসুদ ভাই বলেন, কার বের হওয়া উচিত? জি আমরা বলবো, প্লিজ লেট মি ফিনিশ। আমি বলবো। এই যে বাস্তবতা, এই বাস্তবতা আজকে 15ই আগস্ট থেকে যদি আমরা শুরু করি, তিনি বক্তব্য যখনই এখানে তৃতীয় মাত্রায় শুরু করলেন, তিনি বললেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। উনি একজন আইনের লোক, উনি জানেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই কথা বলা ওনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এই 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 জাতির কেউ এটা বলতে পারবেন না, নিষেধাজ্ঞা রয়েছে, তারা জোর করে বলছেন।
ঠিক একইভাবে আমি আজকে বলছি আপনাকে, দেখেন আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপদ জীবন দেওয়ার একটা, মুক্ত জীবন দেওয়ার একটা সাহস দেখিয়ে তিনি নিজে দায়িত্ব নিয়ে কিন্তু এটা করেছেন। করার পর এখন ওনারা দেশের বাইরে পাঠাতে চান। দেশের বাইরে পাঠানো কিন্তু শেখ হাসিনার কাজ না, মাননীয় প্রধানমন্ত্রীর কাজ না। উনি অসুস্থ, উনি যাবেন তো আইন করে যাবেন। উনি সাজাপ্রাপ্ত একজন আসামি, ওনার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতাটুকু কিন্তু তিনি প্রয়োগ করে ওনাকে মুক্ত জীবন দিয়েছেন। এখন তাকে চিকিৎসার জন্য কোনো মানা নেই, চিকিৎসা বাংলাদেশের সকল ডক্টররাই করছেন, উনি সুচিকিৎসার মধ্যে দিয়ে আছেন। উনি এতটি বছর চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন, এই শাউটিং আমরা সবসময় শুনেছি। কিন্তু সুস্থ জীবনযাপন পাওয়ার লক্ষ্যে সরকার কোনো জায়গায় কিন্তু কৃপণতা দেখাননি, সকল ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। এখন বেগম খালেদা জিয়া যে দেশের বাইরে চলে যাবেন, ওনার বিরুদ্ধে রয়েছে আইনি জটিলতা। এই আইনি জটিলতা দায়িত্ব কি আবার প্রধানমন্ত্রী নেবেন? যদি নেনই, খারাপটা কি? একটা মুমূর্ষ রোগীর জন্য নিতে পারেন মানবতাবোধ থেকে। যেই মানবতার নেত্রী তাকে মুক্ত জীবন দিলেন, সেই মানবতার নেত্রীকে কিন্তু গ্রেনেড হামলা দিয়ে হত্যা করার চেষ্টার পর যখন তিনি বেঁচে গেলেন আল্লাহর রহমতে, তখন বললেন এই গ্রেনেড বেগম খালেদা জিয়ার মুখের উক্তি যে শেখ হাসিনার ভেন্টি ব্যাগ থেকে বের হয়েছে। তো এই ধরনের মানুষের জন্য এত বড় একটি অবদান রাখার পরেও আপনারা কিন্তু এখনও মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আপনারা যথার্থ মূল্যায়ন করতে পারেন নাই। আর শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দিয়ে দিতে পারেন, কিন্তু রাষ্ট্রের কাছে জবাব দিবেন কি? বিচার বিভাগের কাছে তার জবাবটা কি থাকবে? আইন কি বলে? তিনি যদি ফেরত না আসেন, একজন সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়া যদি ফিরে না আসেন, যেমন বাংলাদেশের সংবিধান সাংঘর্ষিক, একজন সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে বসে আছেন, তারেক রহমান, উনি সাজাপ্রাপ্ত আসামি, উনি তো বাংলাদেশে আসছেন না, উনি তো জেল খাটা দরকার, ওনার শাস্তি তো উনি মাথা পেতে নেওয়া দরকার। মানি লন্ডারিং মামলায় উনি সাজাপ্রাপ্ত আসামি, কই উনি তো আসছেন না দেশে। কোথায় আরিফ চৌধুরী, খুনের আসামি, কত মামলায় জড়িত, উনি তো ব্যাক করে আসছেন না। এরকম ফালু সাহেব আসছেন না তো। তাই খালেদা জিয়া চলে যাবেন, এই দায়িত্ব আবার শেখ হাসিনা নেবেন, যে রাষ্ট্রের সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে দেওয়ার সুযোগ দিয়েছে। তখন আপনারাই তো আবার বলবেন এ কেমন প্রধানমন্ত্রী। সেই জন্য আইনকে শ্রদ্ধা করে বঙ্গবন্ধুর কন্যা যথার্থ সম্মান দেখিয়ে যতটুকু করেছেন, আমি মনে করি মানবতার শীর্ষে। আর একজন মানুষকে চিকিৎসা দিতে হবে, এগুলি কিন্তু মানবিক কথা, এগুলি শুনতে সবারই কষ্ট হয়, কিন্তু বাস্তবতা হলো উনি তো একজন রাষ্ট্রীয় সাজাপ্রাপ্ত আসামি, ওনাকে তো আরেকজন দায়িত্ব নিয়ে বিদেশে পাঠিয়ে দিতে পারেন না। আইন যদি তাকে সহায়তা না দেন, আইন যদি তাকে সাহায্য না করেন, আপনি আইনের লোক বটে, আপনি কিন্তু আইন দেখাতে পারেন নাই এই আইনে তাকে পাঠাতে পারেন, এটা কিন্তু আপনি বলতে পারেন নাই, পারবেনও না, কারণ আইন সেখানে শেষ করে এসেছেন আপনারা। করতো তাকে সেই সুযোগটা দেননি। কেন দেননি? আইন মনে করেন যে দেওয়া যাবে না, সেই জন্য। সুতরাং আমরা যেহেতু আইনের উদ্যোগেও নই, আমরা সেটা আশা করাবো ঠিক নই। দেখুন, প্রথম কথা হলো আইন জানা, তারপর হলো আইনের সঠিক ব্যাখ্যা করার যোগ্যতা, তারপর হলো সঠিক যোগ্যতা থাকার পরও সঠিক ব্যাখ্যা দিব কিনা, অসত্য বক্তব্য দেব, এই অনেকগুলো কারণ থাকে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা ম্যাডাম খালেদা জিয়ার বিষয়ে একটা রিপ্রেজেন্টেশন আইনমন্ত্রীর কাছে গিয়ে দিয়েছি। মাননীয় আইনমন্ত্রী 3টা বক্তব্য দিয়েছে। এক, উনি বলছে একবার আমরা 401-এ দিয়েছি আর এইখানে বিবেচনা করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়বার আবেদন করতে হলে ওনাকে জেলে যেতে হবে। তৃতীয়বার বলল আমাদের আছে, আমরা দিব না। চতুর্থবার উনি বললেন যে আইনে আছে বেগম খালেদা জিয়া মুক্ত, কিন্তু যেহেতু আমরা শর্ত আরোপ করছি উনি যাবেন কি করে। তাইলে মাননীয় আইনমন্ত্রীর শেষ কথা, কারণ এই সরকারের আইনমন্ত্রী যেহেতু উনি, আপনাকে ওনার কথাটাকে ফলো করতে হবে। উনি নিজের অবস্থান থেকে কোথায় সরে আছে, অর্থাৎ উনি স্বীকার করে নিলেন বেগম খালেদা জিয়া মুক্ত, যেটা সরকার মুক্ত। আচ্ছা শুনুন, শর্ত সাপেক্ষ না, আমার কথা সেই শর্তটা আমি ওইটাই বলবো।
আপনি যেটা সত্যটা কি? আমি বলতেছি আপনাকে, আমি বলছি বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবে না, আর বঙ্গবন্ধু হাসপাতালের বাইরে চিকিৎসাও করতে পারবে না। তাহলে সেই শর্ত বঙ্গবন্ধুর বাইরে কিন্তু এখন এবার কেয়ারে চিকিৎসা তিনি নিচ্ছেন, সরকার কিন্তু সেটা রিল্যাক্স করেছে। তাহলে একটা শর্ত রিল্যাক্সেশনের বাকি আছে। আমার কথা শুনে নেন, আপনি উত্তর পেয়ে যাবেন। সরকার কিন্তু বলেছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ভাই সময় আমি যে কোনো আপনাকে ডক্টর বলি, দিতে। আপনি তো জানেন না। না না, আপনি ভুল বলছেন, আমি শুনবো কেন? আমার কথাটা শুনে নেন, আপনি আমার কথা শুনে নেন, তারপর আপনি উত্তর দিয়েন। আমি জানি না মানে, আমি জেনে বলছি। ভাই আমার কথা শুনে নেন, আপনি আবার মাসুদ বলেন। আমি জেনে বলছি। আমি প্লিজ আমার কথা শুনে নেন, আপনি কি জানেন আর কি জানেন না তাইলে বুঝে যাবেন। আপনি যা জানেন আমি সেটা জানি। আমার চেয়ে অনেক বেশি আমি জানেন সঠিকটা আপনি, জানি। কিন্তু আমি সঠিকটা জানি। ভাই আমি আপনার সঙ্গে ঝগড়া করলে তার হবে না, না। আপনি আমাকে প্লিজ আমার কথাটা শুনে নেন, তাহলে আপনি দেখবেন। আমার বক্তব্য হলো, ম্যাডাম খালেদা জিয়াকে যখন মুক্তি দিয়েছে সেখানে বলা হয়েছে দুইটা শর্ত, ওইখানে চিঠিতে উল্লেখ আছে। একটা শর্ত, উনি বাসায় থাকবেন আর বঙ্গবন্ধুর বাইরে কোনো চিকিৎসা নিতে পারবে না, এই হলো শর্ত। সেই শর্ত পরবর্তীতে দ্বিতীয় শর্তটাকে সরকার পরিবর্তন করেছে, যেটা এখন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু হাসপাতালের বাইরে গিয়ে এবার কি আর হাসপাতালে। এখন আপনাকে আমি বলি, আপনি নিজে বলেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব তো বিদেশে পাঠানো না। আপনি এত চমৎকার কথা বলেছেন যেটা আওয়ামী লীগের কারো মুখে আমি আর শুনিনি, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে, আমরাও কিন্তু চাই না প্রাইম মিনিস্টার ওনাকে বিদেশে পাঠাক, আপনি তাই বলেন। আমরা দাবিও করি না। এইবার আপনি আমার কথাটা শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আমাকে বারবার আমরা বলেন। চেয়েছি কোনটা। আদালত যখন আমাদের জামিন দেয় না, আদালত যখন জামিন দেয়নি, আমরা নিরাশ হয়েছি, হতাশ হয়েছি। আমরা অপেক্ষা করতেছিলাম আমরা কি করব, কিং কর্তব্য বিমূঢ়। দেশের পরিস্থিতি বৈশ্বিক করোনা আসার কারণে আমাদের ভাগ্য তাৎক্ষণিকভাবে হয়তো কিছুটা সুপ্রসন্ন হলেন। আইন তখন, আপনাকে আবারও বলছি, শুধু নির্বাহী ক্ষমতা বলবেন না প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীকে আইন ক্ষমতা দিয়েছে নির্বাহী ক্ষমতা ব্যবহার করার, সেইটা ব্যবহার করেই তিনি ওনাকে মুক্তি দিয়েছেন। এখন কি হলেন, আমরা চাচ্ছি কি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বিদেশে পাঠাক, ওটা আমরা চাই না। আমরা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মুক্তি দেওয়ার পরে এখন যে অবাধ মুক্ত নাগরিকের যে অবাধ চলাচলের সরকারের আরোপিত যে প্রতিবন্ধকতা, ওইটা সরকার তার নির্বাহী ক্ষমতায় আইন যে ক্ষমতা দিয়েছে সেটা প্রয়োগ করে ওইটাকে দূর করে দেয়। অর্থাৎ মুক্ত নাগরিককে আপনি মুক্তি দিবেন, আবার তাকে আটক রাখবেন, এই ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। আমাদের সরকার চায় না। ভাই আমার কথাটা শুনে আপনার টার্ন নেই, আপনি বলেন। আমাদের কথা হলো মুক্ত খালেদা জিয়া, আপনি নিজেও যখন স্বীকার করলেন আপনি মুক্ত, আমি শর্ত সাপেক্ষে, তো আমরা তো সেই শর্তই। আরে ভাই আমি তো বলছি কন্ডিশন আছে না ভাই, সরকার তো আমি বিদেশ পাঠাই দেব স্থগিত করেছে, আর আমি মুক্ত নাগরিক যখন হয়ে গেলাম তখন তো আর আমার কনভিকশন থাকবে না। আপনি জোর করে মুক্ত হতে চাচ্ছেন, আমি জোর করে হই নাই তো। আপনি সত্যটা উড়াই দেন কেন? আপনারা, আমি আপনাদের এই আইনের আওয়ামী ব্যাখ্যা না দিয়ে আইনের সঠিক ব্যাখ্যা দেন। আরে আইনের সঠিক ব্যাখ্যা আপনি তো আইনের আওয়ামী ব্যাখ্যা দিচ্ছেন ভাই। এবার আমার কথা শুনেন, আপনি যদি বারবার বাধা দেন তাহলে আমি কথা কনক্লুড করতে পারবো না। আরে ভাই, আপনারা 21শে আগস্ট বলেন, 15ই আগস্ট বলেন, এইটা কে করেছে, কারা করেছে, দেশের মানুষ কার কতটুকু এর সঙ্গে সম্পৃক্ততা আমরা সবাই জানি, কারণ আমরা তো বুড়া জানবেন না আপনারা ঘটিয়েছেন। ভাই আমরা স্বীকার করি, ভাই আমি জানি আপনি সুন্দর টিপ্পনি করতে পারেন, এগুলো জমা রাখেন, আপনার টার্নে বলেন। তো আমার বক্তব্য হলো 15ই আগস্ট কারা করেছে আমরা জানি, 21শে আগস্ট কারা করেছে আমরা দেখেছি, এই দেশের নাগরিক তো আমরা। এখন আপনার কর্মের অভিশাপ যদি আপনি আরেকজনের মাথায় চাপাতে চান, তখন হয় কি আপনার সঙ্গে আমার সম্পর্ক শিথিল হয়ে যায়। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে? পারার কথা, যে জাতি তাকে হত্যা করেছে সেই জাতির নিজের পরিচয়টা কি আপনারা নিজের একটু ভেবে দেখুন। এবং ওই সময় হত্যার সঙ্গে কারা জড়িত ছিল, সেই সময় তো আর বিএনপির জন্ম হয় নাই, কথাগুলো মনে রাখবেন। খন্দকার মোস্তাক তো আর বিএনপি করতো না। আমি ওখানে যাচ্ছি না, আপনি সাজার কথা বলেছেন 21শে আগস্ট। হ্যাঁ 21শে আগস্টের কথা দেখেন, 21শে আগস্টের কথা আপনি বলছেন যে আপনারা দেখেছেন যেই 11 সরকার তারেক রহমানকে হত্যা করতে চাইল, সেই 11 সরকার চার্জশিট দিয়ে গেল, তারেক রহমানকে আসামি করলেন না। সেই মামলার চার্জশিটের বিচার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 61 জন সাক্ষীকে পরীক্ষা করা হলো। পরবর্তী সময় সরকার সেইটাকে ফার্দার ইনভেস্টিগেশনে নিয়ে তারেক রহমানকে সম্পৃক্ত করা হলো। আমার বক্তব্য হলো, আমরা যে জিনিসটা চাচ্ছি, আজকে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছি, সেই জন্য এই রাজনীতির কাদা ছড়াছড়ি এটা আমাদেরকে বিব্রত করে। আমি বলতে চাই না এগুলা, আপনি বলছেন না না আমি বলতে চাই না এখন, সেই জন্য আমি বলতে চাচ্ছি। এখন আপনি বলছেন আরে ভাই আমি অধম, সেই বলে আপনি উত্তম হবেন না, কাউকে তো শুরু করতে হবে। অধমের কাছ থেকে তো উত্তমের সাজেশন নিব না। না না আমি সাজেশন নিচ্ছি না, আপনি নিজেই আপনি ভালো কাজ করেন না। আপনি ম্যাডাম খালেদা জিয়া বলছেন অসুস্থ, মানবতা দেখে
মানবতার মা খালা কত কিছু হয়ে গেলেন আপনারা। তো অসুস্থ মানুষটাকে, মুক্ত মানুষের যে জীবনের সুযোগ আছে সেটাকে বেআইনিভাবে বাধাগ্রস্ত করছেন কেন? আপনি বাধা অপসারণ করে দেন। আমরা একবারে বললাম তো, রাস্তায় নেমে আমরা বলে দেব উনি আসলেই উনি মানবতার মা খালা ইত্যাদি, আমরা একদম সবাই নামে বলে দেবো, না এটা তো আপনার আমরা বলে দেবো। কিন্তু আমার বক্তব্য হলো সংবিধানের আমার অধিকার, আর সংবিধানটা কি চলবে? আর্টিকেল 7-এ বলা আছে। আপনি বললেন আপনি আইন দেখাইতে পারলেন না। এই দেশের সংবিধান আছে, সংবিধান ছাড়া এই যে 401 আছে, খালেদা জিয়াকে, ম্যাডাম খালেদা কিভাবে বিদেশে পাঠায়, তো সংবিধানের আর্টিকেল 7-এ বলা আছে একটা দেশের একটা সরকার চলবে জনগণের ইচ্ছার মতামতের উপরে, সেইটা আর্টিকেল 7-এ। তো সরকার এটা চলবে না, কারণ এখানে আর একটা সমস্যা হয়ে গেছে, সরকার তো আর জনগণের বানানো সরকার না। সেই রিক্সাওয়ালা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, বলছে তুমি কি রিলিফ টিলিফ পাও? বলছে না। তো কেন সরকারের কাছে চাও না কেন? বলছে আমি কোন মুখে সরকারের কাছে চাইবো, কারণ এই সরকার তো আর আমার ভোটে বানানো সরকার না। ওই রিক্সাওয়ালাটা আপনাদের মতো, হ্যাঁ, আমাদের মতো মানে বুঝতে পারছেন? যথার্থ সেই জন্য আমি যে কথাটা আমি শেষ করে দিই, আপনারা যেমন সরকারকে যথার্থ মূল্যায়ন করতে পারেন না। আমার বক্তব্য হলো ভাই, আমি শেষ করছি এক লাইন। আমার সময় তো আমার বক্তব্য হলো আপনি আমাকে মানবতা দেখাইছেন, এখন আমার অধিকারকে বেআইনিভাবে বাধাগ্রস্ত করে অমানবিক হওয়ার মধ্যে কোনো মানবতা নেই, এইটাই আমার বক্তব্য। আমার বক্তব্য হলো যে 15ই আগস্টের কথা আমি আপনাকে একটু বলে শেষ করতে চাই। 15ই আগস্টের বিএনপি জন্ম হয়নি, কে ভয়ঙ্কর জিয়াউর রহমানের জন্ম হয়েছিল, যারা ওই পেতাত্তা শাহাদিজের মতো লোকদেরকে নিয়ে যারা সরকার গঠন করেছেন, যারা দুঃস্বপ্নকে স্বপ্নে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সেই কারণেই কিন্তু আজকে 50 বছর পর বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি হয়েছে এবং জিয়াউর রহমানের শাসনকাল অবৈধ ঘোষণা করা হয়েছে। জিয়াউর রহমানের শাসনকাল যে অবৈধ, এতেই প্রমাণিত হয় তিনি বঙ্গবন্ধুর খুন সহ নানান অপকর্মের হোতা। আর বিএনপি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই আপনাদের। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্টে পাঠাতে হবে, এই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে। আপনি আবার ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি আবার বলছি অনুমতি চাইছেন, আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী পাঠাবে না, বিদেশে নিয়ে যাওয়ার উনি বাধা দিয়ে রাখছে, উনি যে প্রতিবন্ধকতা তৈরি করেছে এটা প্রত্যাহার করে নেবে, আইনি ক্ষমতা দিয়েছে ওনাকে। আমি সেটা বিশ্বাস করি। আমরা নিজেরা যাব, নিজেদের পয়সা চিকিৎসা করব। আমি বলছি প্রধানমন্ত্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, প্রধানমন্ত্রী তো সকল প্রতিবন্ধকতার দায় দায়িত্ব নিয়ে তাকে মুক্ত জীবনের কথা বলে ছাড় দিয়েছেন। এখন আপনি বলছেন যে মুক্ত জীবন যেহেতু দিয়ে আসছেন বাকিটুকু দেন, বাকিটুকু যে দিবে সেইটুকের এই যে আমি বললাম, উদাহরণ দিলাম, বেগম খালেদা জিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে আছে লন্ডনে, আসেন না, ওই হারেস চৌধুরী আসেন না, ফারু ভাইয়েরা আসেন না, তাহলে এই দায়িত্ব রাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী কেন নেবেন? কেন এই প্রতিবন্ধকতা উনি তার কাঁধে নিতে চান? আপনি চাপিয়ে দিলেই তো সব কিছুর দায়িত্ব নেওয়া যাবে না। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট দরকার, ভালো ট্রিটমেন্ট হোক, সেই কারণে আপনার রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা চান। না জানি এই যে আইনের একটা ব্যাখ্যা দিয়ে দিলেন, আমি জানি না। এবার আপনাকে বলি ক্ষমা কেমনে হয় দেখেন আপনি। শুনুন ভাই, আমি আপনাকে লাইন ধরাই দিই। ভাই শোনেন, একটা মানুষের বিচার করে আদালত দোষী সাব্যস্ত করলো, হ্যাঁ, সেই দোষী মানুষটা আবার দোষ স্বীকার করার কোথায় আছে? আদালত তাকে দোষী করছে, আপনি জানেন না? আদালত দোষী করার পর আমি আবার কার কাছে বলবো আমি দোষী? এই ওনার সাজাপ্রাপ্ত সময়টা যদি উনি শাস্তিপ্রাপ্ত না হতে চান, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে সেটা আমি যাচ্ছি না, কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবার প্রভিশন তো আছে। রাষ্ট্রপতির কাছে যে আর্টিকেল রাষ্ট্রপতির কাছে যে কোনো সাজাপ্রাপ্ত মানুষকে আর্টিকেল 49-এ মুক্তি দিতে পারে, ওখানে ক্ষমা চাওয়ার কোনো শব্দই উল্লেখ নাই। কি আছে? ক্ষমা রাষ্ট্রপতি বাই হিমসেলফ, বাই হিমসেলফও পারেন, আবার রাষ্ট্রপতি ক্ষমা চেয়েও তো। আমি ক্ষমার কথা বলি, ক্ষমা আছে। এইবার শুনেন ভাই, শুনেন না, আইনটা বলে দেই, এটা তো মুখস্থ আমার। 401 আপনি তো সবই ভাই, 402-এর এতে বলা আছে 401-এ সরকার যে ক্ষমতা আছে ওই একই ক্ষমতা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবেন যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়। সেটা কোন ক্ষেত্রে? শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আপনারা একটা আইনে বানাইয়া ভাই, এই জন্য বলছিলাম যে আইনের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, ইয়েস অনলি
আইনকে শোনেন ভাই, আইন দিয়ে আপনি দয়া করে আওয়ামী ব্যাখ্যা দিয়েন না আইনের। শুনেন, আইন বড় আওয়ামী সহজ সরল ব্যাখ্যা যদি জিনিস। দেওয়া যায় আইনে, এই যে আওয়ামী ব্যাখ্যা দিচ্ছেন যদি আপনারা ভাই, আওয়ামী ব্যাখ্যা দেওয়া যায়, আপনারা এক আইনমন্ত্রী বিএনপি মার্কা ব্যাখ্যা দেওয়া ভাই, যাবে। একমাত্র- আর আপনারা বিএনপি ও মার্কা ভাই, ব্যাখ্যা দিয়ে এই কথা ভাই বলেন। শোনেন, একমাত্র আইনমন্ত্রী একই আইনের সাইড দিন সাইড রকম ব্যাখ্যা দিলেন। জি, আমরা একটু প্রসঙ্গে পাল্টাই। নজরুল ইসলাম বাবু আইনমন্ত্রী যত কথা নজরুল ইসলাম বাবু উনি বলছিলেন যে ওই যে রিকশাওয়ালার উদাহরণ দিয়ে যে তো জনগণের সরকার না, তার তো কোনো দায় নাই, দায়িত্ব নাই, ভোটের সরকার না। যে রিকশাওয়ালার কথা এখন বলেছেন, সামনে তো 2 বছর পর বিএনপি করে, ওই রিকশালা বিএনপি করে, এই তো। না আমি সেটা বলছি না, আমাকে শেষ করতে দিন। বলেন বলেন ভাই, আপনার কথা ভালো লাগতেছে তো আমার। আমার কথা, আপনার কথা ভালো লাগবে না, আপনার তো মনে ফুর্তি জমেছে, কিন্তু এই ফুর্তি আপনারা বহু জমায়া রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। এই ফুর্তি মানুষের মনে ঢুকাইয়া আপনার দেশটাকে লন্ডভন্ড করে রেখে চলে গিয়েছেন। আমি বলি যে উনি বলতে চান ভোট দেয় নাই জনগণ, রিক্সাওয়ালায়, না রিকশালা বলছে ভাই, আমি এত বড় জ্ঞানী হইনি এখনো। রিক্সাওয়ালায় বলছে, হ্যাঁ জি হ্যাঁ, রিক্সাওয়ালায় বলছে ভোট দেয় নাই। আর আমি বলবো যে এই রিক্সাওয়ালা বুঝতে পারে না, যে এই রিক্সাওয়ালা বুঝতে পারে না যে উনি কেন ভোট দিতে পারে নাই, সেই বিএনপিকে এখনও তারা চিনতে পারে নাই। ওই যখন চিনবে তখন আর দণ্ডায়মান রাখবে না বিএনপিকে, ওই খুলে বিদায় দেবে আর কি, বুঝছেন? বিএনপিকে যদি বুঝতে পারে, আপনি নির্বাচনকে সবসময় প্রশ্নবিদ্ধ করতে চান। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আমরা 8 সালে যে নির্বাচন করলাম, সেই নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, দেশ সুন্দরভাবে পরিচালিত হলো, নির্বাচনের সময় আসলো, আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেন? কেন নির্বাচন করলেন না? উত্তর দেব না, অপেক্ষা করবো। না, আমার শেষ করতে দেন। থ্যাংক ইউ। নির্বাচন তো আপনারা করলেন না, বেগে গেলেন, কারণ জনপ্রিয়তার শীর্ষে আওয়ামী লীগ, আপনারা ক্ষমতার পাশে থাকতে পারবেন না, জনগণ আপনাদেরকে সেইভাবে গ্রহণ করছে না। যখন বুঝতে পেরেছেন বিরোধী দলের থেকেও জনগণের জন্য কোনো আবেদন রাখতে পারেননি, তখন আপনারা নতুন আঙ্গিকে বোমা হামলা, মারামারি, কাটাকাটি সব পুরো ছাড়খাড় করে বিদায় নিয়ে গেলেন, নির্বাচনে আসেননি। আপনারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন। আবার 5টি বছর, 5 বছর পরে আবার আসলেন, এসে নমিনেশন দিলেন, কোথাও দাঁড়াতে পারলেন না, জনগণের সম্মুখেই মুখ দেখাতে পারলেন না, চলে আসলেন। তো আপনাদের কাছ থেকে আমার ভোটের কথা শুনতে হবে। আপনারা ভোট জনগণের কাছে চাইতেই পারেন না। এখন যাওয়ারই সুযোগ নেই। সামনে কি হবে নজরুল ইসলাম বাবু? সামনে যারা শুদ্ধ অভিযানের মধ্য দিয়ে যারা ওনারা তো বলছেন যে নির্বাচনে আসবেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আর তারা অংশ নেবে না। ওনারা এবং নানান কথা বলেন। আরো কিছু রাজনৈতিক দল এই যদি একই কথা বলছে। যদি না আসেন এই রাষ্ট্র পরিচালনায় সরকারের যে নৈতিক দায়িত্ব, সরকার গঠনের যে সার্বিক নিয়ম, সংবিধান যেভাবে স্বীকৃতি প্রদান করে সেইভাবে সরকার গঠন হচ্ছে না। ওনারা ভোট দিচ্ছেন না, ভোট হচ্ছে। ইউনিয়ন পরিষদ ভোট যায়নি, ওনারা বলছেন, কিন্তু ওনাদের লোকজন ভোট করছে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনাদের জন্য কি বার্তা দিল? একটি হচ্ছে যে এই নির্বাচনে যথেষ্ট সহিংসতা হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, এবং আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করেছেন তাদের ফলাফল খুব একটা সন্তোষজনক নয়। যখনই নির্বাচন আসবে সংঘর্ষ, আলোচনা, নিউজ, ভিউজ, এটা হবেই, সারা ওয়ার্ল্ডে হচ্ছে। আপনি আমেরিকাতে নির্বাচন হয়, আমরা কি মারামারি দেখিনি? আমরা কি অনেক ঘটনা সৃষ্টি হতে দেখিনি? কিন্তু নৌকার সাফল্য তো কম কেন? এটা হবে, নৌকার সাফল্য কম কেন? নৌকার সাফল্য এখানে কেন কম? ষড়যন্ত্রটা কি? আমরা স্পষ্টত হচ্ছি। এটা কিন্তু আমাদের আরেকটা বিশেষ অভিজ্ঞতা আমি মনে করি। আমাদের নৌকার ভোট কমেনি, নৌকায় যারা ভোট দিতে চায় না তারা এখন বিদ্রোহী করছে। বিদ্রোহী কারা? আওয়ামী লীগেরই লোক যারা নমিনেশন পাননি, তারা মনে করেন তারা যোগ্য, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিএনপির মার্কায় যারা ভোটার, ওনারা মনে করেছেন যে সুযোগ একটা পাইছি, যেখানে তাদের লোক দ্বারা হাসিটা আমার খুব ভালো লাগতেছে। তখন এই মাসুদ ভাইয়েরা আওয়ামী লীগ ফেল করে দেব, নৌকা ফেল করাইতে হবে, ভর করলেন স্বতন্ত্রের উপরে। সেই জন্য যেখানে দেখছেন বিদ্রোহী জয়লাভ করছে, সেখানে ওনাদের প্রার্থী নেই, ওনারা ভোট দিয়ে এই তার সাথে কোনো রকম সমঝোতা করছেন, কিন্তু সময় মতো আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ। মাসুদ আহমেদ তালুকদার। জি ধন্যবাদ। আমি আপনাকে আগে একটু বলে নিই, দেখুন 15ই আগস্টের হত্যা নিয়ে আমরা যে কথাগুলো বলি, আমরা নির্বাচনের মধ্যে থাকি না ওইখানে আমি আসছি, 15ই আগস্টের কথা সময়টা যেটা মাথায় আমরা রাখতে বলি, হবে। এটা সম্পর্কে আমরা সব এত পরিষ্কার ধারণা আমাদের হয়ে গেছে। যাই হোক, ওইগুলোর দরকার নেই।
সুতরাং হত্যা এবং হত্যার পরবর্তী সময় কিন্তু এক কথা না, সেটা আমরা আর একদিন বলবো। আমি আপনাকে এখন বলি, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে জিলু ভাই নিজেই উপস্থাপন করলেন যে সরকার দলীয় প্রার্থী বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যাচ্ছে, আশা ব্যঞ্জক ফল পায়নি। আপনি বললেন বিএনপির লোকরা নিজেরা ইলেকশন করে নেই, কিন্তু বিদ্রোহী আওয়ামী লীগকে পাশ করাই দিয়েছে। অর্থাৎ যেখানে করেন ভাই অর্থাৎ এক ছেলে, সে বাবা যাচ্ছিল তো দেখে ধোঁয়া উঠতেছে, তো বাবা গিয়ে ছেলেকে ধরলো, এই বেটা এই অল্প বয়সে বিড়ি খাস? বলছে না বাবা আমি বিড়ি খাই না। কয় যে এই যে ধোঁয়া দেখলাম উঠতে, কয় আরে না আমি তো দেখিনি। দেখি তোর হাতের গন্ধ, হাতের নাকের কাছে নিয়ে দেখে বিড়ির গন্ধ। কই এই যে গন্ধ? বলছে বাবা আমার হাতে জানি কে খাইয়ে গেছে। তা আপনারা আওয়ামী লীগ বুঝতে পারছেন যে আপনাদের হাতে অন্যরা খাইতেছে, কি দুরবস্থার মধ্যে যাচ্ছেন আপনারা, এটা বুঝতে পারছেন তো? এই দুরবস্থা আরো অনেক বড় হবে। আমরা দুরবস্থা দেখতে চাই। হ্যাঁ আমরা দুরবস্থা দেখতে চাই। এবার আমি এটাকে আমরা দুরবস্থা বলি না। আমি আপনাকে বলি 2008-এর নির্বাচনের কথা বলেছেন, আমরা যাইনি। 2008-এ আমরা নির্বাচনে গিয়েছি, কিন্তু নির্বাচনের আগেই আমরা বলে দিয়েছিলাম কি নির্বাচন হবে। এই যে নিশিরাতে ভোট দেওয়ার সিস্টেম 2008-এই শুরু করেছেন, তারপর আসলেন 2014, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় সরকার ক্ষমতা আপনাকে দখল করতে হয়েছে। 2018 সনে আমরা নির্বাচনে গিয়েছি, আগের রাতে ভোট বাক্স ভরে পরের দিন সেই বাক্স এনে গুনে আপনারা জিতেছেন নির্বাচনে। আমি জানি আপনাদের অন্তর্জালা আমাদের এদেশের মানুষ বুঝে গেছে যে আপনারা এখন অনেক কিছু করছেন, রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করেছেন, ভাগ্যের পরিবর্তন করছেন, নিজেদের স্বাস্থ্য চেহারা সুন্দর হচ্ছে, এগুলো সব আমাদের চোখে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো আপনাদের যে কষ্টটা ওটাও আমরা বুঝি, যে জনগণ শালাই রিক্সাওয়ালা এও আপনাদেরকে ভোট দিতে চাচ্ছে না, সেও আপনাদের সমালোচনা করে যে এই সরকার আমার না, তার কাছে কেন চাইব। ব্যাপারটা হলো নির্বাচন পদ্ধতিটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ আপনার দলীয়, আমি জনাব এখন খাদ্য প্রতিমন্ত্রী বোধহয় ভদ্রলোক, ওনার বাড়ি হলো যুবলীগের একসময় সেক্রেটারি জেনারেল ছিলেন, সেক্রেটারি ছিলেন। আজম সাহেবের পুরো নাম কি? আজম সাহেব বোধহয়। মির্জা আজম। হ্যাঁ মির্জা আজম মন্ত্রী না, মির্জা আজম উনি মন্ত্রী না, উনি এখন মন্ত্রী না, একসময় মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, তাই না? আচ্ছা, উনি বলেছে, ওনার রেকর্ড করা, আমি আমার মোবাইলে রেকর্ডটা আছে, যে আমরা ধানমন্ডির উপনির্বাচনে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করলাম, তারপরও 5% লোক ভোট দিতে যায়নি। তার মানেটা কি? আপনারা বলছেন মানুষ তো ভোট, অর্থাৎ আওয়ামী লীগকেই বর্জন করে নাই, নির্বাচন পদ্ধতিটাকেই বর্জন করে নিয়েছে। এবং সবচাইতে দুঃখজনক কোথায় আপনি জানেন, যে যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে যায় না। আরে ভাই, ক্যান্ডিডেটকে জয়লাভ করা দরকার। যদি ভোট ছাড়া হইলে অসুবিধা কোথায়? তাই তো, এই তো। হ্যাঁ, তাহলে আপনি ভোট ছাড়া হইলে অসুবিধা কোথায়? আপনি যাচ্ছেনই না, আপনি ভোট করতেই যাচ্ছেন না, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জিং করতে গিয়ে সবাইকে নামতে হবে কেন? ও তার মানে আপনার বক্তব্য হলো সবাই যখন পরীক্ষা বর্জন করছে, আমি তো অন্তত রোল নাম্বার লিখছি, আমার পাস করলে, আমার পাস দিলে অসুবিধাটা কোথায়? এই তো ছাত্র এই রকম রোল নাম্বার লেখা পাস চাইতেছে। আপনার হ্যাঁ, ওইটা তো করছেন। যেই দেশে রোল নাম্বার লিখতে পারে, ভাই শুনেন, যেই দেশে রোল নাম্বারই লিখতে পারেন না, সেই দেশে আবার পাঁচটা। ভাই শুনেন, গত 3টা টার্ম আপনারা কি করছেন দেখছেন? আমরা তো রোল নাম্বার লিখতে পারি, আপনারা তো রোল নাম্বারই লিখতে পারেন না। আমরা যে কি পারি দেখেন না, 2014 সনে আমরা দেখাই দিছি, আউট অফ রুল। তো শুনেন, এখন নির্বাচন যেটা বলছেন 2023, এটা আমি খোলামেলা বলি, খুব ছোট করে। আমি আরেকদিন বলেছি আপনার চ্যানেলে, আজকেও বলছি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা চায় না। বিএনপি কি চায়? আওয়ামী লীগ জনগণের যে ভোটাধিকার হরণ করেছে, মানুষের ভোট দেওয়ার যে অধিকারকে আওয়ামী লীগ চুরি করেছে, বিএনপি চায় সেই অধিকার জনগণের কাছে ফেরত দিতে। জনগণ ভোট দিবে। এই আওয়ামী লীগও যেমন এখন নির্বাচনকে বর্জন করে দিয়েছে, আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি, সকল রাজনৈতিক দল নির্বাচনে আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। তার পূর্ব শর্ত হবে জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারবে। তারপর সেই জনগণ তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন করুক, অথবা আওয়ামী লীগ ছাড়া ভিন্ন কোনো দলকে নির্বাচন করুক, আমাদের তাতে কিছুই আসে যায় না। আমরা চাই সরকার, আওয়ামী লীগ সরকার জনগণের যে ভোটাধিকার হরণ করেছে, আমরা জনগণের কাছে সেটাকে ফেরত দিতে চাই। এবং এইটা যতদিন নিশ্চিত না হবে, বিএনপি ততদিন বিএনপি এই, অর্থাৎ এই সরকার বহুবার প্রমাণ করেছে যে তাদের অধীনে আর যাই হোক, দুর্নীতি, অপকর্ম যাই হোক না কেন, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার কোনো যোগ্যতা এই সরকারের নাই। এটা আমরা বিশ্বাস করে ফেলছি, সরকারও প্রমাণ করেছে, আমরাও বিশ্বাস করেছি। সুতরাং গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি, পরিবেশ না হওয়া পর্যন্ত বিএনপি
আর বিএনপি তখনই অংশগ্রহণ করবে, অর্থাৎ বিএনপি যখন যেই নির্বাচন প্রথাকে এই সরকার হরণ করে ফেলেছে সেটাকে যখন আবার পুনঃ প্রচলন করতে পারবে, বিএনপি তখন নির্বাচনে যাবে। ধন্যবাদ। এটাই হলো আমাদের নজরুল বাবু। বক্তব্য। দেখেন, এদেশের গণতন্ত্র বলেন, নির্বাচন বলেন, ভোটাধিকার বলেন, সকল শব্দগুলো এদেশের জনগণের সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই যে বিএনপি মার্কা বন্দুকের নল দিয়ে দল, এরা কিন্তু ক্ষমতায় হানা ভোট দিয়ে এসেছে, জাতীয় পার্টি সিল মেরে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব এদেশের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া, যেটা বিএনপি মুখে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে, একটা জনগণকে নিয়ে তো মাঠে নামতে পারে না, কারণ তাদের কথা কেউ বিশ্বাস করে না। ওনাদের সাথে জনগণ নেই, জনগণ ভোট চুরি করেছে আওয়ামী লীগ, এইটা জনগণ বিশ্বাস করে না। ভোট চোর, এদেশের অধিকার এই দুরিশ্বাস করা, দেশকে লণ্ডভণ্ড করে দেওয়া, দেশের সম্পদ বিদেশে পাচার করা জনগণ বুঝে এটা বিএনপি করেছে। যার কারণে বিএনপি বিরোধীতে থাকলেও জিরো, সরকার দলে থাকলেও জিরো। এখন তাদের হিরো হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি যদি বলেন, সময় দিতে পারেন, আমি ব্যাখ্যা দিতে পারি যে বিএনপি নামক দলটি দানবে রূপান্তর হয়েছিল। এই দানব থেকে এখন আর নতুন করে জনগণের ওই কন্দনমুখী হয়ে জনগণের হৃদয় কখনো দখল করতে পারবে না। কারণ জনগণ স্পষ্টত জানে যে তারা, আমরা তো, ওনারা দেখেন খালি চোখে আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, সুন্দর জীবন। আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণে আজকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে বাংলাদেশকে বিশ্ব বিনির্মাণে একটি অংশগ্রহণে আলোকপাতে নিয়ে এসেছি। সুতরাং অন্ধকারকে আরো গহীন অন্ধকার আমি শেষ করি, সেই আওয়ামী লীগকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য, চোর, আপনারা বলেন বলেই, আপনাদের গুরুত্বপূর্ণ আপনারা বলেন বলেই কিন্তু আজকে, আপনারা বলেন বলেই কিন্তু আজকে জনগণের সামনে আপনারা যেতে পারেন না। এমনকি যেই নেত্রীকে সুস্থ করার কথা বলে আপনি এখন সহমর্মিতা প্রকাশ করতে চান, সেই নেত্রী গ্রেপ্তার হলেন, জেলে গেলেন, 10 জন লোক নিয়ে একটা আন্দোলন মিছিল সংগ্রাম করতে পারলেন না। কারণ জনগণ এখন সব বুঝে ফেলেছে। জনগণ জানেন আপনাদের দুরবস্থার কথা, আপনাদের দুর্গন্ধের একটা কথা বলি। আমি আপনি বলেন, আপনার কথা বলি দেখে আপনার বলা সহজ হবে। সময় নেই, আমাকে শেষ করতে দেন। আমি শেষ ভাই, আপনি স্বইচ্ছা ডিস্টার্ব করছেন। না প্লিজ ভাই, আপনি সব সময় না শুনেন, আপনি আমার প্রিয় লোক, আপনি আমার কথাটা শুনেন প্লিজ। না আমি বলতে চাচ্ছি যে বিএনপি যেটা করছে, অর্থাৎ আওয়ামী লীগ এখন আপনাদের জনগণের ডেফিনেশনকে আপনারা রিডিফাইন করে ফেলছেন। অর্থাৎ না এইটা কথাটা শেষ করেন। অর্থাৎ আগে হলো দেশের সকল মানুষ ছিল জনগণ, আর এখন আপনাদের ভাষা হলো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের মধ্যে 2-4% যারা আপনাদের এই নির্বাচনে অংশগ্রহণ করে, ওরাই হলো আপনাদের কাছে জনগণ। এছাড়া দেশের কোনো আওয়ামী লীগ অংশগ্রহণ করছে কি করছে ওরাই হলো জনগণ। সেটা আমি আপনাদের বলি, জনগণ কিন্তু যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আর কিন্তু আওয়ামী লীগের অধীনে আমি বললাম, যদি আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ, আপনি তো আইনজীবী মানুষ, আপনি কেন বারবার ভুল করছেন? আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন ভাই, ওটা তো আরো পাকা। বাংলাদেশ সরকার যে নির্বাচন কমিশন আপনারা বানান, ওই যে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার পুনর্বাসন কেন্দ্র বানাইছেন, যেটা ওইটা তো আওয়ামী লীগের থেকে আরো বড়। আওয়ামী লীগ করার জন্য একটা নির্বাচন কমিশন রয়েছে, আপনি বিশ্বাস করুন। নির্বাচন কমিশনকে মানুষ কি বলে জানেন? আওয়ামী লীগ অফিস। এগুলি মানুষ বলে না, এগুলি মানুষ বলে না, মানুষ। এবং ওই যে ওদেরকে আরো কি বলে জানেন? ওরা নাকি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিস, ওটা নাকি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার পুনর্বাসন, যারা এখন আর অস্ত্র বোমা মাস্তানি করে কেন্দ্রে গিয়ে। আপনার কথা শুনে মনে হয় তারা আওয়ামী লীগের দেশে রাজনীতি করছে, ওই যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিয়ে। আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন যে কোনো প্রয়োজনে, শুধু গীতাঞ্জলি না, আওয়ামী লীগ সবকিছু নিয়ে বাবু ভাই করছে। আমার আওয়ামী লীগ আমার এগুলা কিন্তু প্লাস্টার দিয়ে কালা কাজ করা দরকার। আমরা দেখে, আমি আমার যৌবনে আওয়ামী লীগ দেখেছি। আওয়ামী লীগ আমাদের কাছে হাতের আংটির মতো, এটা আয়নায় দেখা লাগে না। আপনাকে দেখতেই মনে হয়, বুঝতে পারছেন? আমরা আওয়ামী লীগ দেখে দেখে বড় হয়ে গেছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কিছুটা রাজনৈতিক শিক্ষা থাকার কথা, কিন্তু সেই রাজনীতি সব ভুলে গেছেন আপনারা। আপনাদের মধ্যে আমাদের যা অর্জন ছিল, আপনারা রাজনীতি, গণতন্ত্র সব আপনারা ভুলিয়ে দিয়েছেন আমাদের। গুণ এবং জ্ঞান অভাব রয়েছে আপনাদের মধ্যে, রয়েছে শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। ক্ষমতার চারপাশে
আর কখনো যাওয়ার তবে কোনো যা কিছু করার করে নেন। দর্শক, আমরা 19 সালের 2023 শেষ প্রান্তে নির্বাচনে তৃতীয় মাত্রা সম্পর্কে এই যে- আপনারা এই যে বানুমতি লিখতে খেলা পারেন বাদ ডাকে, চলবে। ইমেল, SMS এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কে তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রার এই পর্ব এবং পুরনো পর্বগুলো দেখে নিতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার নজরুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, যে কোনো অধিকারের কথাই বলি না কেন, ভোটের অধিকার বলি, চিকিৎসার অধিকারের কথা বলি, মানুষের মৌলিক অধিকারের কথা বলি, সব কথার মূল কথা বাংলাদেশের রাজনীতির যে প্রধান প্রবণতা সেখান থেকে বের হয়ে আসতে পারলেই আসলে এই অধিকারগুলো প্রতিষ্ঠা হবে এবং এই অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি শেষ হবে। সেটা হচ্ছে হিংসা এবং প্রতিহিংসার যে রাজনীতি, এটি দীর্ঘদিন ধরে আছে। অনেক ক্ষোভ হয়তো দুপক্ষই আছে, কিন্তু যৌক্তিক বিচার করা উচিত যে আসলে কার দায় কতখানি, কে কী করেছেন, সেই দায় স্বীকার করে নিয়ে যদি তারা খোলা মনে আলোচনা করতে পারে, নিজেদের দোষ ত্রুটি স্বীকার করে নিয়ে দূরত্ব যেটি আছে সেটা কমবে। নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে তাদের দূরত্ব থাকবে, কিন্তু সেটা আদর্শিক দূরত্ব। কিন্তু এই যে এক ধরনের সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করবার, ইতিবাচক পরিবেশ তৈরি করবার যে দূরত্ব, সেটি আসলে রাজনীতির জন্য কমিয়ে আনা খুবই দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।